তো স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে জ্যোতিষ দেবনাথ। আমি মসলিন উইভার, মসলিন জামদানির উপরে আমি কাজ করি। আমাদের এটা হচ্ছে ট্র্যাডিশনাল, চার পুরুষ ধরে আমরা এই কাজটা করে আসছি। তো আমার যে বাপ ঠাকুরদা যেটা ছিল, আমার ঠাকুরদা আদাতি কাপড় বলতো। আদাতি কাপড় মতলব হচ্ছে ওটা হচ্ছে তাওয়াল। তো ঠাকুরদা সারাদিন কাজ করতো, সন্ধ্যের সময় কোনো হাটে গিয়ে ওই মালটা বিক্রি করতো। তারপরে আমার বাবা এলো, বাবা খাদের উপরে জামদানি কাজ করতো, ছোট ছোট মোটিভ দিয়ে জামদানি কাজ করতো। কিন্তু মসলিনের উপরে জামদানি আমি এটা আপনি চালু করেছি। তো এখন এইভাবে ধারাবাহিকভাবে চলছে। আমার ছেলেও খুব ভালো কাজ করে, ও ফ্যাশন ডিজাইনার, জামদানির উপরে কাজ করে থাকে। তো ও আলাদা করে, আমি আলাদা করি। তো আমার ন্যাক হচ্ছে যে আগামী দিনে আমাদের যে তাঁত শিল্পটা যেটা হারিয়ে যাচ্ছে, যাতে এটা না হারায়, মানে আগামী দিনে যদি এটাকে রাখা যায়, যার জন্য আমাকে ডব্লিউসি একটা সহযোগিতা করেছে। এই জন্য আমি এখানে একটা ট্রেনিং সেন্টার করেছি। মসলিনটা হচ্ছে অ্যাকচুয়াল ভিলেজ ক্রাফট, গ্রামীণ শিল্প, এটা শহরে হয় না। তো এই জন্য এই জায়গাটাকে আমি পছন্দ করেছি। কিন্তু এই জায়গাটা পছন্দ করার পরে আমি দেখলাম যে আমার সঙ্গে সঙ্গে এরাও খুব উৎসাহ আছে কাজটাকে নেওয়ার বা কাজটাকে করার, বা ওরাও একটা চিন্তাধারা করে নিচ্ছে, এটা ওরা একটা জীবিকা হিসেবে এখন নিচ্ছে এরা। তো আরও ইন্টারেস্টেড হবে যদি কোনো এদের একটা পেনশনের ব্যবস্থা করে দেয় সরকার, তাহলে ওর ছেলেমেয়েরাও কিন্তু ফলো করবে এই কাজটাকে। দেখো আমাদের অন্যান্য জায়গায় যেমন কাঞ্চিপুরম আছে, বন্দে আছে, এরা কিন্তু উইভার কার্ডে 2000 টাকা করে পার মান্থ পায়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো উইভার কোনো ফেসিলিটি পায় না। কিন্তু আমাদের উইভারদের জন্য অনেক সুযোগ আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, কিন্তু সেসব সোসাইটির মাধ্যমে বা কোনো গোষ্ঠীর মাধ্যমে। কিন্তু সোসাইটির মাধ্যমে, গোষ্ঠীর মাধ্যমে দেখা যাচ্ছে কি যে কোনো কাজ হচ্ছে না। মানে ডেভেলপের জন্য অনেক কিছু করছে, কিন্তু একেবারে কোনো উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে। কিন্তু ইন্ডিভিজুয়াল যে কাজটা যারা করছে তারা কিন্তু অনেক ডেভেলপ করছে কাজে। যেমন কিছুদিন আগে আমাদের একটাই চাওয়ার আছে, যেটা কিছুদিন আগে তোমাদের কলকাতার নেপ থেকে একটা প্রোগ্রাম করেছিল দিল্লিতে। তো সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তো পার্টিসিপেটে আমি 7 লাখ টাকা বিক্রি করেছি 15 দিনে। আমি বলছি এটা ভারত টেক্সে পার্টিসিপেট না, ভারত টেক্সটা না, ওই তারপরে ছাপ যেটা ছাপ বলে তো হ্যাঁ, আপনাদের দিল্লি হাটে যেটা করলেন। ছাপ। তো দেখো এই যে সুযোগটা দিয়েছে গত আমাদের, বছর হয়েছিল ছাপ। আমরা যে প্রোডাকশনটা করি এটা কিন্তু আমরা কোনো হোলসেলে আমরা এটা করতে পারি না। কি জন্য? আজকে যদি আমরা এটা হোলসেল করি, ধরো একটা কাপড় 60-70 হাজার টাকা দাম, তো 5টা কাপড় নিলে 3.5 লাখ টাকা দাম। এই যে অ্যামাউন্টটা যখনই আমরা বাকি দেবো, তখনই তার একটা চিন্তাধারা অন্যরকম হয়ে যায়। অতএব আমরা চিন্তা করি যে এটা ডাইরেক্ট কীভাবে কাস্টমারকে আমরা বেচবো। তো এই যে সুযোগটা আমাদের দেয়, ধরো এই যে কলকাতা নেপ থেকে যে সুযোগটা দিয়েছে, 7 লাখ টাকা আমার একটা বেনিফিট এসছে, আমি কারিগরদের পরিষেবা দিয়েছি। আবার একটা যেমন 2রা আগস্ট থেকে হবে বোম্বেতে পারম্পরিক, ওরাও আমাকে এই সুযোগটা দেয়। এরকম যদি সুযোগ আমাদেরকে করে দেয়, তাহলে আমরা কিন্তু এদেরকে পরিষেবা আরও ভালো দিতে পারবো। আজকে দেখো, আজকে আমার মার্কেটের উপরে এদের ভবিষ্যৎ কিরকম ভবিষ্যৎ, ধরো আজকে আমি 30,000 টাকা মজুরি দিচ্ছি, কি আমি কাপড়টা বেচতে পারছি বলে, কিন্তু আমার সেই জায়গাটা যদি না তৈরি হয়, তাহলে আমি তো এটা চালাতে পারবো না। অতএব তোমাদেরকেও আমাদের একটু সহযোগিতা করার দরকার। আমরাও চিন্তা করবো যে এই ট্র্যাডিশনালটাকে যেন আমরা ধারাবাহিকভাবে বয়ে যেতে পারি। তো এখন পর্যন্ত এই পর্যন্ত আছে। তো আপনি কবে প্রথম কাজ করা শুরু করেন? আবার ধরো দেখো, আমার বাপকে দেখেছি, আমার ঠাকুরদাকে দেখেছি, ঠাকুরদা যে কাজ করতো, তারপরে বাবাকে দেখেছি, বাবা যে কাজ করতো, যে কত এনজয়, মানে কত আনন্দ নিয়ে যে কাজ করতো। এই যে তখনকার দিনে যে গান ছিল, যে বাবাকে দেখতাম তাঁত বুনতো আর গান করতো। তো আমরা তখনকার দিনে, এখন তো পাঁচিল টাচিল হয়েছিল না, আমাদের বাড়িটা পুরো জঙ্গলে ছিল। আমাদের বাড়িতে গেলে দেখতে পাবো কচার বেড়া ছিল। তো মা কি করতো, শীতকালে বস্তা পেতে দিত। বস্তা মানে বুঝে তো, চালের বস্তা, বড় বড় বস্তা। এখন তো ওই বস্তা দেখা যায় না, ওরকম বস্তা পেতে দিত। হ্যাঁ, দিয়ে ওই চাদর জড়িয়ে মা কি করতো, একটা করে রুটি দিত আর খেজুরের গুড় দিত রুটির মধ্যে লাগিয়ে। তো আমরা ওই ছিঁড়ে ছিঁড়ে খেতাম। আর তখন আদর্শ লিপি, ধারাপাত, এইসব বইগুলো পড়তাম। ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে গুড় দিয়ে খেতাম আর ওই বাবাকে শুধু ফলো করতাম।
কিন্তু আমরা ওখানে কন্টিনিউ 6টা ভাই 2টো বোন আমরা লেখাপড়া করতাম, কিন্তু আমাকে ওদিকে আকর্ষণ করেছে। আমি শুধু রুটির ফাঁকে ফাঁকে পড়ার ফাঁকে ফাঁকে বাবাকে দেখতাম যে বাবা কত এনজয় নিয়ে কাজ করছে। আপনার ভাই বোনরা অন্যরা কেউ এই না, লাইনে এর আছে? মধ্যে কেউ আসে বোন তো আছে, বোন বোনের আছে, সাথে তো কিন্তু আমারও কেউ দেখা আসেনি, হয়েছে। কেউ আসেনি। তো আপনার কত বছর বয়স ছিল যখন এরকম? তখন 7 বছর বয়স। 7 বছর। তখন আমার মা মারা যায়। আচ্ছা। মা মারা যাওয়ার পরে আমি এটাকে জীবিকা হিসাবে তখন থেকেই একটা চিন্তাধারা করলাম। এই জন্য আমি মানে স্কুল কলেজে যেতে পারিনি, কিন্তু এইটাকে খুব ভালোভাবে আমি রপ্ত করেছি এই কাজটাকে। আপনারা দেখে দেখেই শিখে গেছে? হ্যাঁ, দেখে দেখে, কেন একটা ব্লাড কানেকশন তো থাকেই। আমার ছেলেও তাই দেখে দেখেই শেখা। তার মধ্যে তো টেকনিক্যালি সব কিছু আনতে হয়। যেমন আমরা সব সময়, যেমন আমি এখন একটা তোমার ডেভেলপ করছি লিলেনের উপরে, বুঝলেন? লিনেনের উপর। লিলেনের উপরে একটা কাপড়, 4 ফ্লাইয়ের কাপড়, আচ্ছা। যে এটা কোনো মার্কেটে নেই, মানে কোনো উইভার জানেই না এটা কিভাবে করতে হয়। এই যে ডেভেলপগুলো, কিন্তু এই ডেভেলপটা হচ্ছে, সাকসেসফুল হচ্ছে, কিন্তু এটাকে বানাবার মতন লোক নেই। আচ্ছা। তো আপনি এবার যে ধরো এত আমার যে লোককে ক্যাপাসিটি, training আমার ধরো দিয়েছেন- 60-65টা লুম চলে টোটাল, হ্যাঁ। মানে এটা আমার ট্রেনিং সেন্টার। আর আমার এরকম কারখানা আরও 4টে আছে আমার। তার মধ্যে বাড়িতে একটা আছে, ওখানে স্যাম্পলিং হয়। আর আমি যেটা বুনি সেটা মাদার লুম, ছোট্ট একটা লুম আছে, ওটা রাত 10টা পর্যন্ত আমি সবসময় হার্ড টাইম কাজ করি, 6টা থেকে 10টা, মানে সব কাজ টাজ করে দিনের শেষে 6টা 6:30 তাতে বসবো, নতুন নতুন ডিজাইন কী আছে কি না আছে, কোন কারিগর কিভাবে বানাবে, এই নিয়ে কালচার করি ওই তারটার উপরে। ও, তো আপনি এবার আপনার পরিবারে বললেন আপনার বোনও এই লাইনে আছে? হ্যাঁ, আমরা 5 জনা, হ্যাঁ। আমরা 5 জনা এই লাইনেই আছে। ও, 5 জন। মানে আমার বউ আমাকে সহযোগিতা করে, আমার ছেলের বউ ছেলেকে সহযোগিতা করে, ও, বাচ্চা একটা, ও এখন মানে ট্রেনিংয়ে আছে। তবে যতদূর সম্ভব ও বোধহয় আমার কাজটা ধরবে, এরকম আচ্ছা। একটা। প্রথমে তো রাজু বলেছিল যে আমার মেয়েকে এসব দিকে দেবো না, ওকে বাইরে পাঠিয়ে দেবো, কিন্তু মেয়ে কত বড় হয়েছে এখন? এই তো সবে 4 বছর। ওরে বাবা, হ্যাঁ, কিন্তু ওর ন্যাকটা আছে, আমি দেখছি যে কাজের প্রতি একটা রাজুদা এই ন্যাক আছে। বাড়িতেই থাকে? একই বাড়িতে থাকি, ও উপরে থাকে, আমি নিচে থাকি। তো আমাকে অনেকে অনেক কথা বলেছিল, আমি বললাম যে না, দেখো আজকে আমাদের গন্ডগোল হচ্ছে, কালকে এটা সলভ হয়েও যেতে পারে, তাই না? তো হ্যাঁ, হবে, হয়েও যেতে পারে, আশা ছাড়ি না কোনো সময়ের জন্য। মানে এই যে ডেভেলপ যে জিনিসটা, এটা আমি আশা কোনো সময় চাই না। আর আমার কাজ ধরো আমি মরার 1 ঘন্টা আগে অবধি আমাকে মাকু টেনে মরতে হবে, কারণ এটা এই যে প্রেমটা, এই যে প্রেম, আমরা যে বলি যে সুতোর ভাষা, এই যে প্রত্যেকটা সুতোর ভাষা আছে, তো ভাষাটা হচ্ছে নিজের মন থেকে তৈরি করতে হবে। ভাষাটাকে নিজের মন থেকে তৈরি হবে। যেমন মসলিন, এই যে তোমাকে বললাম যে মসলিন, মনলতা মানে একাগ্রতা, আর হচ্ছে প্রেম, এই 3টে যদি তুমি জিনিসকে দিতে পারো, তবে ও কিন্তু তোমাকে প্রেম দেবে। এটা হচ্ছে ভাষা। ভাষাটাকে নিজেকে তৈরি করতে হয়, ডিজাইনটাকে নিজেকে তৈরি করতে হয়, সব কিছু নিজের ভাবনার উপরে। জামদানিটা হচ্ছে নিজের মনের ভাবনার থেকে যেটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে জামদানি। তো আপনি এরকম তাহলে এই ট্রেনিং সেন্টারটা কেন চালু করেছেন? আপনার মাথায় কি ট্রেনিং আছে? সেন্টারটা এই কারণে করেছে, কারণ আমাদের যে জেনারেশনটা, আমরা দেখছি, আমার বাপকেও দেখেছি, আমার ঠাকুরদাকেও দেখেছি, আমিও দেখলাম, আমার ছেলেকেও দেখলাম। আমরা কোনো সময় বলি না যে বাজার ভালো আছে। আচ্ছা, কারণ আমাদের উইভার সম্প্রদায়টা এমনই, তারা এই যে মালটা যখন প্রোডাকশান করে, কিন্তু দেখো একটা সেলিংয়ের ব্যাপার থাকে, মার্কেটিংয়ের ব্যাপার থাকে, একটা ব্যাপার থাকে। কিন্তু এখন বর্তমানে আমরা যাদেরকে নিয়ে মার্কেটিং করছি, যেমন ফ্যাব ইন্ডিয়া আছে, এরা কিছু না, এরা আমাদের থেকে নেবে, কিন্তু প্রোডাকশনটা আরেক জায়গা থেকে করাবে, কিন্তু ডিজাইনটা ডেভেলপ করবো আমরা। তো আমরা এখানে বেনিফিট কিছু পাচ্ছি না। যেমন জাপানে একটা আমার অর্ডার চলছে জাপান থেকে, কিন্তু হলে হবে কি, ও কিন্তু সারা বাজার চষছে আমার ডিজাইনটাকে নিয়ে, কিন্তু ডিজাইনটা ডেভেলপ করেছি আমি, ডিজাইনটা ডেভেলপ আমি করেছি, কিন্তু ও বাজারটা নিয়ে করছে। এই যে নতুনত্ব জিনিস বার করার যে মানে কৌশলী, সেটা একমাত্র আমরাই জানি, কিন্তু সবাই মার্কেট দেয়। তো আমার ছেলেকে আমি মার্কেটিং শেখালাম, কিন্তু আদে মার্কেটিং শেখাতে আমারই ক্ষতি হয়েছে। আজকে যদি আমি মার্কেটিং না শেখাতাম, তাহলে ও লুমের মধ্যে থাকতো, একটা সীমাবদ্ধের মধ্যে থাকতো। কিন্তু মার্কেটটা যখন জেনে নিয়েছে, তখন ও মার্কেটিং করছে, কিন্তু মাটির সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চায় না। কিন্তু আমি যতদিন থাকবো, আমার মাটির সঙ্গে আমার সম্পর্ক থাকবে।
যার জন্য আমি এখানে ট্রেনিং সেন্টারটা করেছি। এদের এমন একটা দিন গেছে যে লকডাউনের সময় এরা খেতে পর্যন্ত পারে না। তো আমি এখানে এসেছিলাম বেড়াতে, তখন আমি এখানে বলে গেছিলাম যে তোদের জন্য যদি ভগবান আমাকে সাথ দেয় একটা কিছু করবো। তো ভগবান সাথকে দিয়েছে, তার মধ্যে রাজেশ চ্যাটার্জির সঙ্গে আমার পরিচয় হলো। তো রাজেশ চ্যাটার্জির সঙ্গে যখন আমি এসব নিয়ে আলোচনা করলাম, উনিও ইন্টারেস্টেড হলো। তারপরে পথ চলা শুরু হয়ে গেল। পথ চলা এখন রাজেশ দা আপনার ফোন নাম্বার বোধহয় আমার কাছ থেকেই পেয়েছিলেন, আমাদের কলেজের প্রোগ্রামেই তো আলাপ হয়েছিল। হ্যাঁ 7th অগস্ট আমাদের 7th কলেজে August, না, হ্যাঁ। আপনি যেটাতে গিয়ে বিয়ে দিলেন। সো হোয়াট উই ডু ইজ, প্রত্যেক বছর আমাদের হ্যান্ডলুম ডে হয়, ন্যাশনাল হ্যান্ডলুম ডে, জ্যোতিষ দা কামস, ওকে, লট অফ আদার পিপল। সো ওখানেই আমি হ্যাঁ, রাজেশের তখনই, সাথেই হ্যাঁ। আলাপ করিয়ে দিয়েছিলাম। তখনই। তো আমাদের অ্যাকচুয়াল কি যে আমাদের যে উইবার মানে এরা রাজেশ হচ্ছে খুব চ্যাটার্জি হচ্ছেন ধার্মিক। কলকাতায় আগে ছিলেন, এখন বাগারপুর। এরা খুব ধার্মিক হয়। কেন হয় দেখো, মাথাটা নিচু করে কাজ করে। এই যে প্রেমটা যে দেয়, এই যে প্রেমের সঙ্গে যে গানটা আসে, এরা কিন্তু অন্য কোথাও চিন্তা করে না। কিন্তু এখনকার যে জেনারেশনটা দেখছি, এই জেনারেশনটা কিন্তু এটাকে ওরা মানতে পারছে না। যার জন্য দেখো আজকে পাহালুম এলো, অ্যাপেয়ার এলো, এরা আসবে, এরা আসবে, কিন্তু আমাদের তো ওর সঙ্গে কম্পিটিশন করতে হবে। কিন্তু এখন কেউ খাটতে চায় না। তো এই জন্য ওই সময় এদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। ট্রেনিংটা খুব আমার সাকসেসফুল হয়েছে, কারণ আমিও মনে প্রাণে চেয়েছিলাম, এরাও ঠিক এরকম একটা আশা করছিল যে একটা যাতে আমরা দুবেলা দু মুঠো খেতে পারি। তো আমাদের আদান প্রদানটা সেইভাবে হয়েছে বলে দেখো আজ কত ভালো ভালো কাজ করছে, এর থেকেও ভালো কাজ করবে। কালকে বাকিদেরও ডেকে নেবেন উনি, যাতে সো দ্যাট ইউ ক্যান টেক ইন্টারভিউ। আচ্ছা জ্যোতিষ দা, আরেকটা যে এই কথায় মনে পড়লো, আরেকটা যে কোথাও একটা ট্রেনিং চলছে বললেন, দেখাবেন, নিয়ে চলুন। সেটা বিকেলবেলা দেখাবো, বিকেলবেলা আপনার বাড়ির কাছে? আমার বাড়ির কাছে। তাহলে দেখি। কারণ এখন তো ধরুন আপনার 12টা মোটামুটি, আর 1টা বাজতে বেশি সময় না, 1:45 বাজে। হ্যাঁ। বরং গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিলে বিকেলবেলা একটা ইমেজও তৈরি হবে, বেশ সুন্দর লাগবে। কারণ যে কোনো জিনিস জানার আগে তার সম্বন্ধে জানতে হবে, তবে তুমি জিনিসটা বুঝতে পারবে। ওই যে অনেকে বলে যে মানে বনে বাঘ আছে, কিন্তু তার আগে তুমি বন দিয়ে যাতায়াত করছো, কোনো ভয় নেই, কিন্তু যখনই শুনবে বাঘের কথা তখন ভয় ঢুকে যাবে। অথচ ওর সম্বন্ধে তোমাকে জানতে হবে। সকালবেলা আপনি এখানে কটায় ঢোকেন মোটামুটি? আমি এখানে এখন রেগুলার আসি না, আচ্ছা, এখন আমার আপনার ম্যানেজার রেগুলার আছে। কি করেন আপনি? না, এখানে আগে আমাকে ডেলি আসতে হতো, এখন আমার ম্যানেজার আছে, তো ওকে আমি বুঝিয়ে দিই। তারপর ও যেটা না বুঝে তখন আসে, মাসে 1-2 বার আসি আমি। আচ্ছা, এখানে যে জিনিসগুলো কেনা হয়, মালগুলো আপনি কিনে দেন, ডিজাইন আপনি বলে দেন, ওরা সবই তো শাড়িগুলো আমার, বানায়? আচ্ছা, এগুলো সবই আমার। ডিজাইনগুলো আপনি কি করে ভাবেন যে কি এই শাড়িতে এই ডিজাইনটা করব, নাকি এটা আপনি এত বছর ধরে করে করে আপনার? দেখো, একটাকে মার্কেটকে আমরা ফলো করি 1 নম্বর। আচ্ছা, তারপরে কিছু কাস্টমার আছে যে দেখো আজকে আমি যে এদেরকে যে পয়সা দিচ্ছি, আমার মার্কেটটা আসে বলেই দিতে পারছি, মার্কেট না থাকলে দিতে পারতাম না। আর কোনো তন্তুজ বলো, বিশ্ব বাংলা বলো, তোমার ফ্যাব ইন্ডিয়া বলো, এদের সঙ্গে যদি কাজ করতাম এটা অনেক দিন আগেই চুকে যেত। কারণ এদের উপরে যদি কেউ ভরসা করে কাজ কারবার করে, সে চালাতে পারবে না। তো আমার ইন্ডিভিজুয়াল দিদিরা আছে, কলকাতা নিফট আছে, বা এরকম আরও সংস্থাগুলো আছে, এরা আমাকে সহযোগিতা দেয় বলে, ওরা যেমনি সহযোগিতা যতটুকু আমাকে দেয়, আমি ততটুকু এদের পরিষেবা দিই। এভাবে হচ্ছে আর কি। আচ্ছা, তো আপনি মানে এত বছর ধরে কাজ করে করে আপনি বুঝতে পেরেছেন মার্কেটে কেমন ডিজাইন, মার্কেট কিরকম ডিজাইন, তারপর ধরো এরা কি পারবে করতে। আচ্ছা, এরা যদি ধরো যদি 10 টাকা কাজ করতে পারে, সেখানে আমি 15 পয়সার ডিজাইনটা বানাই। আচ্ছা, মানে ওরা 10% ওরা জানে, কিন্তু আমি 15% উপর ডিজাইনটা করি, যে আবার ওটুকু এগিয়ে নিয়ে যায়। এটা এখন এগোচ্ছে, এরপরে দেখবে এখানে 8-10 লাখ টাকা শাড়ি তৈরি হবে। মানে এখনও 4-5 বছর টাইম লাগবে ওই জায়গাটায় যেতে। আর কালার কম্বিনেশন, হ্যাঁ, আপনি ইয়ে করে নেন যেরকম আসে আর কি। হ্যাঁ, দেখো হাতের 5টা আঙুল তো সমান না, কাস্টমার তো সব সমান না, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সবার জন্য সব সমানে মাল তৈরি করতে হয়। এখন যেমন ধরো, যেমন কালোর মধ্যে কালোর ম্যাচিং, একটা দামি কাপড় আছে, ব্ল্যাকে ব্ল্যাক আপনি কম্বিনেশন। বানাচ্ছেন ব্ল্যাক বাই ব্ল্যাক? আমার একটা দরকার। হ্যাঁ,
White on আছে, white দোপাট্টা আছে মনে না হয়। আমার ব্ল্যাক বাই ব্ল্যাক দরকার আমার আমি আচ্ছা ঢাকা এটা থেকে যেমন আসছি, ধরো এই যে আনিয়েছি। কাস্টমারটা রেডি হয়ে গেল, কিন্তু তুমি কি বলবে আমি ডিজাইনই দেখতে পাচ্ছি না, তো এই ডিজাইনটা আমি কি কিনবো পয়সা দিয়ে? না আমার তো ভরসা আছে, 16 আনা তো এই দাদা যেমন অ্যাভারেজ অ্যাভারেজে করি। আচ্ছা এবার কী হয়েছে যে আমাদের যে কালারটা ইউজ করি, যে ন্যাচারাল কালারটা, আমাদের মসলিনের উপরে ন্যাচারাল কালারটা হয় না। আমাদের ন্যাচারাল কালারটা বলতে কি ন্যাচারাল কালারটা হয়, কিন্তু আমাদের ওই ওটাকে কী বলে দিদি, মানে ভেজিটেবল কালার হ্যাঁ হ্যাঁ যেটা ভেজিটেবল কালার আমাদের মুসলিম ও নিতে পারে না। কারণ ভেজিটেবল কালার করতে গেলে একটা সুতোকে 4-5 দিন জলে ডুবিয়ে রাখতে হয়, নিতে তো পারবে ওই না। সময় ওর লোডটা নিতে পারে না। তো এই জন্য আমরা কিছু কেমিক্যাল পুশ করি, যেটাকে আমরা সেমি কালার বলি। কিন্তু সেমি কালারটা জাপানে অ্যাকসেপ্ট হয়েছে, ওরা এই কাপড়টা নেয়। আমাদের যত দেখছো এর মধ্যে কেমিক্যাল শো আছে, আচ্ছা তো এই জন্য কোনো অসুবিধা হয় না। আর ফার্স্ট কালার, আর এই কাপড় তুমি 200 বছরও রেখে দিলে এই কাপড়ের কোনো ডিস্টার্ব পড়বে না। কোন ব্র্যান্ডের কালার ইউজ করে রাজেন্দা? রাজেন্দা এখন কোন কালার ব্যবহার করে, সেটা গিয়ে খোঁজ হ্যাঁ করতে হবে। ও কেজিতে আচ্ছা 1700 আমি দীপকের নাম্বার পাঠিয়েছি আপনাকে। পাঠিয়ে যান, হ্যাঁ 1700-1800 টাকা করে নেয় কেজিতে। ঠিক আছে, দরকার নেই, ও যেটা 1700-1800 রুপিস Per ফর kilo। 1 কিলো এমনি ফর 1 কিলো তো 1 কিলো ফর ডাইং 1 কিলো। এমনি ন্যাচারাল এমনি কালারে ধরো তোমার 300 পার কিলো, এমনিতে 300-400 Chemical। টাকায় হয়ে যায় কেমিক্যাল, কিন্তু সেমি কালার 1800 টাকা পার কিলো, তার মানে 1500 টাকা এক্সট্রা। সেমি বলছেন আই তো এই জন্য কালার বিকজ নিঃসন্দেহ ভালো। আপনি ওখানে বললেন না আপনি 3টে টাইপের মাসলিন মসলিন, হ্যাঁ মসলিন হচ্ছে দেখো, যেমন বাড়িতে গেলে দেখাবো কোয়ালিটিগুলো, পার কিলো যেমন আদাতি মসলিন, কি মাসলিন? আদাতি, আদা। হ্যাঁ এগুলো গুগলে চার্জ করবে পাবে। আচ্ছা আর ওটাতে কি হয়? ওটাতে তাল তৈরি হয়, তাওয়েল, না যেটা আমরা আপনি যে বললেন গামছাটা আগে ব্যবহার আপনার, করি, হ্যাঁ ইয়ে- কিন্তু এখন আমরা শাড়িও বানাচ্ছি, আচ্ছা আদাতি মসলিন। হ্যাঁ শাড়িও বানাচ্ছি। তারপরে হচ্ছে মলমল, যেটা তোমরা সবাই জানে, এটা মলমল মসলিন। আর একটা হচ্ছে ঝুনা মসলিন। ঝুনা মসলিনটা আমার বাড়িতে যদি আমার ছেলের সঙ্গে যদি দেখে দিদি যদি মিট করতে হ্যাঁ পারি, ছেলে তো আমাকে চেনে। হ্যাঁ তাহলে আমার ওইখানে আমার নিজের হাতের একটা কাপড় আছে 600 কাউন্টের। ওটা কি হয়েছে, মুঘল আমলে উইবারদের ডেকেছে সম্রাট, যে আমার বেগম সাহেবের জন্য তুমি একটা কাপড় বুনবে, যদি আমার বেগম সাহেবা খুশি হয় তোমাকে আমি বকশিস দেবো। তো ওই যে উইবারটা ওই যে খেয়েছে আর ওই গান গেয়েছে আর ওই শাড়িটাকে তৈরি করেছে, যে বেগম সাহেবা খুব খুশি হয়েছে কাপড়টা দেখে। খুশি হয়ে তখন সম্রাট কী করলো, ওকে বকশিস দিল যে তোমার এই জমি জায়গাগুলো সব তোমার, এরকম বকশিস দিয়েছে। কিন্তু ওই উইবারটা বললো যে ঠিক আছে, যদি মানে প্রোডাকশানে এই অবস্থা, এবার ওটাকে ওয়াশ করার পরে তো আর এক রকম হবে। তো ওটা ওয়াশ করে যখন জমির উপরে মেলে দিয়েছে, তো কাপড়টা দিয়ে ঘাস বেরিয়ে গেছে। তো গরু কী করেছে, ঘাস মনে করে কাপড়টা খেয়ে নিয়েছে, কিন্তু ওর সেকেন্ড পিস আর বানাতে পারেনি। তো ওই ভাবনাটাতে এখন আমি যেটা বানিয়েছি 600 কাউন্টের উপরে, তোমার মেসেজ বক্সের মধ্যে আছে 2.5 মিটার কাপড়, অনলি 6 গ্রাম ওজন। ওটা মেসেজ বক্সের মধ্যে আছে, ওটা আমার ছেলে দিদিকে দেখাবে তখন দেখতে পাবো। ওই একটা মাল বানিয়েছে, 1 বছর ধরে বানিয়েছে ওইটাকে। ছেলে যদি কথা বলে আর আমাকে দেখায় নিশ্চয়ই তোরা সবাইকে দেখাতে পারবে। না না আমাকে আগে বলবেন তো, তাহলে আমি ওর বানানো স্কার্ফই পরে আসতাম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি যখন আপনি প্রথম কাজ শুরু করেছিলেন, আজকে যে আপনি এখন কাজ করছেন, আপনাকে যদি বলে যে কি 5টা এমন জিনিস বলুন যেখানে মার্কেটে আপনি সবচেয়ে বড় তফাৎ বুঝতে পেরেছেন বা চেঞ্জ হয়েছে যেটা, তো আপনি কি বলবেন? দেখো একটা ব্যাপার হচ্ছে কি, সব জিনিসের একটা ব্যান্ড থাকে। ধরো আমি যে জিনিস বানাচ্ছি, আমি কিন্তু এই যে ব্যান্ড করতে গেলে তোমাদের দরকার আছে, লেখাপড়া জানার দরকার আছে, একটা কোয়ালিটি বানাতে গেলে একটা শিল্প তৈরি হয়, ছোট থেকে বড় হয় জিনিসটা। কিন্তু আমার যে পজিশান, আমি এটাকে বড় করছি কিন্তু আমি ব্যান্ড বানাতে পারছি না, কারণ ব্যান্ড বানাতে গেলে যে সময়টা, সেই সময়টা আমি দিতে পারবো না। কিন্তু সেই সময়ের জন্য আমার ছেলেকে আমি তৈরি করেছি। হ্যাঁ কোথায় আছো?